বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। যতদূর জানা যাচ্ছে যে পদত্যাগ পত্রে তিনি লিখেছেন স্বাস্থ্যের কারণে তার এই পদত্যাগ। যদিও খবর নানা রকম ভাসছে, এই যে খবরগুলো ভাসছে তার মধ্যে সবথেকে বড় যে খবরটি সেটা হচ্ছে বিএনপি সরকারের প্রবল চাপেই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। কেন বিএনপি সরকার তার উপরে ক্ষুব্ধ? এর একটা সম্ভাব্য কারণ আছে, সেটা হচ্ছে শেখ হাসিনা, ভারতে নির্বাসিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার হঠাৎ নাকি যোগাযোগ হয়েছে। এই বিষয়ে এই খবরটা বাইরে আসার ফলে তার উপরে চাপ সৃষ্টি হয়েছে এবং সেই চাপের জন্যেই নাকি তিনি পদত্যাগ করেছেন। কি ঘটনা? এর বাইরে আরো কোনো ঘটনা থাকতে পারে, কোনো কারণ থাকতে পারে। বিএনপির মনে হতে পারে তাদের নিজেদের পছন্দের কোনো ব্যক্তিকে তারা রাষ্ট্রপতি করতে চান, সেটা খুব স্বাভাবিক, গণতন্ত্রে সেটা হয়ও। কিন্তু আসল কারণটা কি? যদি বিএনপির চাপের ফলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে বাধ্য হতে হয়, তাহলে কেন সেই চাপ? আমরা আলোচনার মধ্যে আসব। প্রিয় দর্শক, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কথাটা বহুবার শোনা। কিন্তু যখন কোন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ থেকে হঠাৎ করে কেউ বিদায় নেন, তখন সেই শেষ কথার পেছনে শুরু হয় হাজারটা নতুন প্রশ্ন। বাংলাদেশের রাজনীতিতে আবারও এটা এক বিশাল ভূকম্পন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ, সরকারিভাবে বলা হচ্ছে স্বাস্থ্যগত কারণ। কিন্তু আসল ঘটনা কি আসলে এতটা সরল, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অন্যরকম রাজনৈতিক থ্রিলার? কথাটা এজন্যই বলছি যে শেখ তারেক রহমানের সরকার প্রতিষ্ঠার পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং এই সরকারের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক দেখা গিয়েছিল। যে রাষ্ট্রপতি মোহাম্মদ ইউনূসের আমলে তার বঙ্গভবন থেকে তিনি বেরোননি, সেই রাষ্ট্রপতি বেরিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ঈদের নামাজ পড়েছেন, বিভিন্ন সরকারি প্রোগ্রামে অংশ নিয়েছেন। এমনকি যিনি মোহাম্মদ ইউনূসের আমলে যাকে রাষ্ট্রপতি ভবন থেকে বের হতে দেখা যেত না, তিনি বিদেশ সফরেও গেছেন স্বাস্থ্যের জন্য। সেই ভালো একটা সম্পর্ক ছিল। এমন সম্পর্ক কথাও শোনা যাচ্ছিল যে বিএনপি শাহাবুদ্দিন চুপ্পুকে তার যে রাষ্ট্রপতির পদের যে বাকি সময়টা তাকে রেখে দেবে। তাহলে হঠাৎ এমন কি হলো যার জন্যে এত ঝটিতি রাষ্ট্রপতিকে পদত্যাগে করতে হলো? আজকের ভিডিওতে আমরা এই রাজনীতির গভীরের খবরগুলো একে একে খুলে দেখব। চোখ রাখুন শেষ পর্যন্ত, কারণ সামনে যা দেখা যাচ্ছে তার আড়ালে অনেক কিছু ঘটছে যেটা সহজে দেখতে পাচ্ছেন না। আমরা আলোচনা করব সেই বিষয়টি নিয়ে। ঘটনাটা ঘটলো একেবারে আচমকা, যদিও গত কদিন ধরে গুঞ্জন চলছিল। অবশেষে সব জল্পনা সত্যি করে রাষ্ট্রপতি চুপ্পু সরে দাঁড়ালেন। কিন্তু সমস্যা হলো, যখনই কোনো রাষ্ট্রে এমন নাটকীয় পরিবর্তন হয় তখনই বাতাসে গুঞ্জন ভাসে। আর এবার সেই গুঞ্জনের পারদ চড়েছে বহু গুণ। কারণ রাজনৈতিক মহলের অন্দরের খবর বলছে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকারের তরফ থেকে তৈরি হওয়া প্রচন্ড রাজনৈতিক ও প্রশাসনিক চাপের মুখেই মূলত এই পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হয়েছেন রাষ্ট্রপতি। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ এতটা মারমুখী হয়ে উঠল সরকার? এমন কি ঘটলো যে দেশের একজন সাংবিধানিক প্রধানকে এভাবে মাঝপথে বিদায় নিতে হলো? আর এখানেই আসল টুইস্ট। গল্পের মারপ্যাচ শুরু হয় ঠিক সেখান থেকেই। জানা যাচ্ছে রাষ্ট্রপতি সাহেব কয়েকদিন আগে চিকিৎসার জন্য বিদেশ সফরে গিয়েছিলেন। আর সেই বিদেশ সফরে গিয়ে তিনি এক মারাত্মক অপরাধ করে ফেলেছিলেন।
কি সেই অপরাধ? গোপন সূত্রে খবর, রাষ্ট্রপতি মহোদয় নাকি বিদেশে বসেই টেলিফোনে কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী, যিনি বর্তমানে দেশবাসীর চোখের আড়ালে নির্বাসনে রয়েছেন ভারতে, সেই শেখ হাসিনার বর্তমান সরকারের সঙ্গে তার কথা হয়েছে। ব্যাস, এই একটা ফোনালাপি যেন বর্তমান সরকারের, তারেক রহমান সরকারের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। বর্তমান প্রশাসনের সোজা হিসেব, শেখ হাসিনা তো আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগ বা ক্ষমতা থেকে চলে যাওয়া নিয়ে বহু প্রশ্ন তুলেছেন এবং তার দল ও তিনি, শেখ হাসিনা, বিষয়টিকে এখনো বৈধ বলে দাবি করেন এবং বলেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখনো তিনি। এমত অবস্থায় দেশের রাষ্ট্রপতি যদি সেই সাবেক নেত্রীর সঙ্গে গোপন আলাপে লিপ্ত হন, তবে তো কেল্লা ফতে, সরকার মারাত্মক আশঙ্কায় পড়ে গেল। দেখুন, আশঙ্কা যে সবসময় বাস্তবে থাকে তা নয়। আশঙ্কার জন্ম মনের মধ্যে, এবং সরকারের মধ্যে মনে যদি সেই প্রশ্নটা এসে যায়, সেই আশঙ্কা যদি এসে যায়, তাহলে সেটা অবাস্তব, মানে আশঙ্কা হতে পারে না এমন কথা হয় না। এখন আমাদের বড় প্রশ্ন হলো, এই আশঙ্কার কি আসলে কোনো ভিত্তি ছিল বা আছে, নাকি সরকার নিছক আতঙ্কে ভুগে এই সিদ্ধান্তটা নিল যে রাষ্ট্রপতিকে চলে যেতে হবে? আইনি বিশ্লেষকরা বলছেন আশঙ্কা অমূলক নয়, অমূলক ছিল না, তার ভিত্তি ছিল। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রজাতন্ত্রের এমন এক অনন্য স্তম্ভ, যার সই ছাড়া বা যার ইশারায় বহু বড় সাংবিধানিক সিদ্ধান্ত তৈরি হতে পারে বা আবার শূন্যতাও তৈরি হতে পারে। সরকারের শীর্ষ মহলের ভেতরে একটা চরম ভীতি কাজ করতে শুরু করেছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি সুযোগ বুঝে বা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো অদৃশ্য বোঝাপড়ার মাধ্যমে এমন কোন সাংবিধানিক প্যাচ কষেন যা বর্তমান সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করে, তাহলে তো পুরো দেশে এক আইনি গৃহযুদ্ধ বা সাংবিধানিক সংকট শুরু হয়ে যাবে। বিশেষত একটি আন্তর্জাতিক সমাজ, শুধু ভারত নয়, ভারতের সঙ্গে পশ্চিমা বিশ্ব এবং আমেরিকারও যোগাযোগ একটা চলছে যে তারেক রহমান সরকারের চীন প্রীতির কারণে তাকে ক্ষমতা থেকে সরিয়ে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসা। এবং এই প্রক্রিয়ার মধ্যে যদি শাহাবুদ্দিন চুপ্পু সায় দিয়ে দেন, যদি শেখ হাসিনা দেশে চলে যাওয়ার পর তিনি যদি বলেন যে শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী আছেন, এবং তাতে যদি বাংলাদেশের সেনা যদি তাতে কোনো রকম ভাবে মত দেয়, সহমত হয়, তাহলে একটা ভয়ঙ্কর সাংবিধানিক মারপ্যাঁচ শুরু হয়ে যাবে। সংবিধানের মারপ্যাঁচ কেমন মারাত্মক হতে পারে তা তো আপনারা গত 2 বছরে হাড়ে হাড়ে টের পেয়েছেন বাংলাদেশে। তাই বর্তমান সরকার কোনো ঝুঁকি নিতে চায়নি। তারেক রহমানের সরকার পরিষ্কার বুঝেছে রোগ সারাতে হলে গোড়া থেকেই উপড়ে ফেলতে হবে। আর সেই গোড়াটা রাষ্ট্রপতি। কারণ রাষ্ট্রপতি শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে, অনেকে বলছেন অক্টোবরেও তিনি ফিরে আসতে পারেন, এবং যদি তিনি দেশে ফেরেন তাহলে একটা সাংবিধানিক সংকট শেখ হাসিনাকে দিয়ে রাষ্ট্রপতি তৈরি করে ফেলতে পারেনি। আর তার পেছনে যদি বাংলাদেশ সেনার, কারণ বাংলাদেশ সেনা তো নিজের মতে চলে না, তাকে চালায় আন্তর্জাতিক চক্র, বাংলাদেশ সেনা যদি সেই সিদ্ধান্তে রাষ্ট্রপতির তাতে যদি সহমত হয়, তাহলে তারেক রহমান সরকারের বিদায় তো কয়েক মিনিটের ব্যাপার। আর এই যে ভাবনাটা, তার মানে রাষ্ট্রপতি রয়েছেন সবকিছুর গোড়ায়, অতএব গোড়াটাকে উপড়ে ফেলতে হবে। আর সেই সুদূর প্রসারী ভাবনা থেকেই রাষ্ট্রপতিকে বিদায় করে দিয়ে সেই সম্ভাব্য সাংবিধানিক রন্ধ্রপথ চিরতরে বন্ধ করে দেয়া হলো রাষ্ট্রপতিকে সরিয়ে। নিশ্চিত করেছে
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, এমনকি ঢাকার কূটনৈতিক মহলে একটু কান পাতলে শোনা যাবে ফিসফিসানি, কেন আসছেন সার্জিও গর? তার মানে হলো তিনি ঢাকায় যাচ্ছেন। সাধারণত এক দেশের রাষ্ট্রদূতরা অন্য দেশে যান না, বেড়াতে যেতেই পারেন, তবে সরকারি সফরে আসেন না। কিন্তু কথাটা হলো এই বৃষ্টি বাদলার দিনে সার্জিও গর যে বেড়াতে আসছেন না বাংলাদেশে, সেটা স্পষ্ট। তাহলে কেন আসছেন? আসছেন এই জন্যেই যে ভারতে তিনি ট্রাম্প সাহেবের রাষ্ট্রদূত তো বটেই, কিন্তু তার সঙ্গে আরো একটা গুরু দায়িত্ব তার কাঁধে দিয়েছেন ট্রাম্প। কারণ ট্রাম্পের বিশেষ আস্থাভাজন তিনি একই সঙ্গে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়াতে ট্রাম্পের বিশেষ দূত। যে পদে তার আগে ছিলেন সেই বিখ্যাত ডোনাল্ড লু, মনে আছে নিশ্চয়ই তার কথা। অবশ্য বাংলাদেশের অনেকেই তাকে বলবেন যে বিখ্যাত নন, কুখ্যাত। ভারতের মানুষের কাছে তিনি তেমন পরিচিত নন, কিন্তু বাংলাদেশে তিনি বেশ চেনা নাম, পরিচিত মুখ। কারণ শেখ হাসিনাকে গদিচ্যুত করার যে পরিকল্পনা ছিল ডিপ স্টেটের, সেই পরিকল্পনায় ডোনাল্ড লুর খুব বড় ভূমিকা ছিল। সেই ভূমিকাটা তাকে দেয়া হয়েছিল তার ওই বিশেষ পদটি দিয়ে, যে তিনি এশিয়া এবং মধ্য এশিয়ার তিনি বিশেষ দূত আমেরিকার। দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন সরকারের প্রতিনিধি হয়ে এই মহাদেশে, এই উপমহাদেশে যা করবার আমেরিকার স্বার্থ রক্ষার, সেই কাজটি তিনি করেছেন। এই পদটির সঙ্গে দিল্লিতে দেশের রাষ্ট্রদূত হওয়াটা সার্জিও গরেরও উপরি পাওনা। এর অর্থ ভারতের সঙ্গে আমেরিকার যে আরো বড় দৃঢ় সম্পর্ক চায় আমেরিকা, এটা তারই প্রমাণ। এটা ঠিকই যে রাশিয়ার তেল কেনা আর বাণিজ্য শুল্ক নিয়ে দুদেশের সম্পর্কে কিঞ্চিত দূরত্ব তৈরি হয়েছে, তবু জিওপলিটিক্সের স্বার্থে ভারত আমেরিকার পাশাপাশি থাকাটা যে দুদেশের জন্য খুব জরুরি, এটা দুটো দেশই জানে। আর সেই জানাটা আরো গভীর হয়েছে 1.5 মাস আগে ফ্রান্সে G7 বৈঠকের সময় থেকে। তাই যখন আমেরিকা দেখলো গ্যালারির দিকে তাকিয়ে খেলার তাগিদে হোক আর দেশের মানুষের মনে সযত্নে লালিত ভারত বিরোধিতার আগুনে ইন্ধন দিতে হোক, তারেক রহমান সরকার পাকিস্তানের সঙ্গে দহরম মহরম করছে, আমেরিকা বিষয়টি নিয়ে খুব একটা মাথা ঘামায়নি, আদৌ মাথা ঘামায়নি। তারেক রহমান যদি তার প্রথম বিদেশ সফর পাকিস্তানের করতেন, তাহলেও ওয়াশিংটন কিছু বলতো না। কারণ ভারতের সঙ্গে যত ভালোবাসাবাসি থাকুক না কেন, ভারতকেও তো চাপে রাখতে চায় আমেরিকা। এটাই রাজনীতি, এটাই জিওপলিটিক্স। কিন্তু তারেক রহমান পাকিস্তান সফরে না গিয়ে গেলেন চীনে। লক্ষ্য ছিল চীন দিয়ে তিনি সফর শুরু করবেন প্রধানমন্ত্রী হয়ে। তবু মালয়েশিয়াতে পা রাখলেন একটু ছেলে ভোলানো গান গাইতে। বলতে চাইলেন, কই চীন দিয়ে তো শুরু করি নাই, বাংলাদেশ নিরপেক্ষ, চীন ভারত সমদূরত্ব। এই সমদূরত্বটা মানে এই যে চীন সফর আমেরিকার সহ্য হয়নি। বাংলাদেশের এই চীন প্রেমকে আমেরিকা ভালো লাগেনি। তিস্তা নিয়ে, পদ্মা নিয়ে, লালমনিরহাট নিয়ে, মংলা বন্দর নিয়ে, এসিজেড নিয়ে, যুদ্ধ বিমান কিনা নিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের এই মাখামাখিটা, আমেরিকা ও ভারত দুদেশেরই সন্দেহ গোপন চুক্তি হয়ে গেছে চীনের সঙ্গে। এরপর চীন থেকে ফিরে তারেক রহমান নিজেকে বুদ্ধিমান ও নিরপেক্ষ দেখাবার জন্য ভারত সফরে আসার ইচ্ছা ব্যক্ত করলেন। প্রস্তাব পাঠালেন দিল্লি আসবেন। ভারত সাফ বলে দিল আসতে হবে না। কূটনৈতিক বার্তা চলে গেল, ভুলে যাও গঙ্গার জল, তিস্তার জল, বাণিজ্য চুক্তি, ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি, এসব আর কিচ্ছু ফিরিয়ে দেয়া হবে না। বাংলাদেশের জন্য ভারত প্রায় দরজা বন্ধ। শুধু এই নয়, সীমান্তে যুদ্ধকালীন ব্যবস্থা নিতে শুরু করেছে ভারত। শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থাটাও শুরু করে দিয়েছে ভারত।
ভারত একা যে খেপেছে তা নয়, খেপেছে আমেরিকাও। তারেক রহমানকে ওয়ার্নিং দিতে, মানে একেবারে সামনাসামনি বসিয়ে একটা আলটিমেটাম দিতে ঢাকায় চলে আসার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা, আর তাই এসেছেন সার্জিও গ। তারেক রহমান আনপড় রাজনীতিবিদ হলে ভারত আমেরিকা দুই দেশকে দূরে ঠেলতেন না, কিন্তু তিনি একেবারে কাঁচা খেলোয়াড়। ছুটলেন, এখন ছুটেছেন সৌদি আরবে। রথ দেখা আর কলা বেচা একসঙ্গে দুটো কাজ সারতে। কিরকম? সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে পাঠিয়েছেন তুরস্কে আর নিজে গেছেন সৌদিতে। দুই দেশের সঙ্গে আমেরিকার ভালো মহরম। আবার যদি তাদের প্রভাব খাটিয়ে আমেরিকার সুনজরে আসা যায়, এবং সবচেয়ে বড় আশা, যদি শেখ হাসিনার দেশে ফিরে আসাটা আটকে দেয়া যায়। এক সময় দেশে ফেরাও, ফেরাও, আমাদের দাও। আর এখন উল্টো বলছে তারেক রহমান সরকার, আমাদের এখানে দিও না, শেখ হাসিনাকে দিও না, ওখানে রেখে দাও। কারণটা কি? কারণ শেখের বেটি ফিরলে বিএনপি জামাতের ছদ্মযুদ্ধ শেষ হয়ে যাবে। দেশে তখন দুইটি পক্ষ, একটা মুক্তিযুদ্ধের পক্ষ, একটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধ পক্ষ। একদিকে শেখ হাসিনা ও তার মুক্তিযুদ্ধের সপক্ষের জোট, অন্যদিকে বিএনপি, জামাত, ওই আরো হেফাজত, এনসিপি, এইসব বাকিরা যারা পাকিস্তানপন্থী, রাজাকার। দেশের মানুষ 24-এর অভ্যুত্থানের আসল চেহারা দেখে এতটাই ক্ষিপ্ত যে মনে প্রাণে চাইছে শেখ হাসিনা ফিরুন দেশে। তিনি ফিরে এসে বাঁচান বাংলাদেশকে। মাটির কথা, মাটি কি বলছে, এই কথাটা আমেরিকার কানে যে যায়নি এমন তো কান নয়, এমন কানটা তার পরিষ্কার আমেরিকা। আর এই মাটির কথা জানতে ও আমেরিকার মনের কথাটা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশকে জানাতে ঢাকায় আসছেন আমেরিকার বিশেষ দূত সার্জিও গ। সঙ্গে নিয়ে রেখেছেন তারেকের জন্য লন্ডনে যাওয়া মানে লন্ডনে আবার আশ্রয় নেয়ার টিকিট, প্লেনের টিকিট। আগের বার লন্ডনে গিয়ে দেশে ফিরতে তারেকের লেগেছিল 17 বছর। তার মধ্যে তার বিরুদ্ধে একের পর এক মামলা ছিল, মৃত্যুদণ্ড, দীর্ঘ কারাবাস, জরিমানা সব ছিল। কিন্তু সেই সব কিছু উঠে গেছে, সেটা আন্তর্জাতিক খেলায়, কূটনীতিতে উঠেছে। সেই খেলার একটা খেলোয়াড় কিন্তু তারেক রহমানকে দেশে ফেরাবার ব্যাপারে ছিল ভারতও। এখন তারেক ভুলে গিয়ে চীনের সঙ্গে প্রেম করছে। এবার গেলে ফিরতে, সেবার লেগেছিল 17 বছর, এবার ফিরতে কত বছর লাগবে? জীবদ্দশায় ফিরতে পারবেন তো? আর এক বড় সমস্যা, এবার কিন্তু ওই ফেরার জন্য আয় বাছা আয় বলে ডাক দেওয়ার জন্য মা নেই। মা খালেদা জিয়া তিনি পরলোকে চলে গেছেন। কে ডাক দেবে? দর্শক, আপনি কি বলবেন কমেন্ট করে জানান, আর ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেল। জুলাই জাদুঘর জিনিসটা যে যাই বলুন না কেন আমার খুব ভালো লেগেছে। ফারুকী এই একটা কাজ খুব সুন্দরভাবে ভালোভাবে করেছে। আপনারা যারা ফারুকীর শত্রু আছেন আপনারা বলবেন যে এখান থেকে ব্যাপক টাকা পয়সা সরিয়েছে, এটা করেছে, বাট আমি এটার মধ্যে কোনো সত্য মিথ্যা জানি না, এবং এটা সত্য হলো আমি কোনো দোষ দেখি না। ক্রিয়েটিভ কাজে একটু টাকা পয়সা খরচ হবে, জিনিসটা ভালো হলেই হলো। তো জুলাই জাদুঘর এর উদ্বোধনের আগে আমি যখন ইউনুস সাহেব হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম তখন এটা দিয়ে একটা ভিডিও ক্লিপ দেখলাম। তো এখন ভাবলাম যে যেহেতু এটা উদ্বোধন হয়েছে কি অবস্থা দেখি, এটার জন্য একটা ভিডিও স্ক্রল করছিলাম। তো সেই ভিডিও স্ক্রল করে কি দেখলাম সেটা খুব ইন্টারেস্টিং। আমাদের থেকে তারা 50 টাকা সমমূল্যের একটা টিকিট নিয়েছে, কিন্তু আমাকে টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে 3 থেকে 12 বছর বয়সে বাচ্চাদের একটা টিকিট, যার সমমূল্য 20 টাকা, কিন্তু আমার থেকে তারা নিয়েছে 50 টাকা। জুলাই পরবর্তীতে জুলাইয়ের একটা স্মৃতিময় জায়গায় জনগণের সাথে কর্তৃপক্ষের স্রেফ প্রতারণা। আসলে আমি একজন পূর্ণবয়স্ক অ্যাডাল্ট পারসন। এখন আমরা আসছি আজকে জুলাই স্মৃতি জাদুঘরে। তো এখানে এসে আমাদের থেকে তারা 50 টাকা সমমূল্যের একটা টিকিট নিয়েছে, কিন্তু আমাকে টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে 3 থেকে 12 বছর বয়সে বাচ্চাদের একটা টিকিট, যার সমমূল্য 20 টাকা, কিন্তু আমার থেকে তারা নিয়েছে 50 টাকা। মানে ভিডিওতে দেখলাম এই প্রথম দিন, মানে জাদুঘর খোলার পরে যখন প্রথম লোকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে ওই দিন থেকে চুরি শুরু হয়ে গিয়েছে। 50 টাকার টিকিট, এই শিশুদের যে টিকিটটা আছে সেটা দেওয়া হচ্ছে, এবং সেটা দিয়ে 30 টাকার টিকিট দিয়ে 50 টাকা নেওয়া হচ্ছে, বাকি 20 টাকা গাপ। আপনারা যারা অঙ্কে ভালো বা যারা ধরেন ছোটবেলা ঐকিক নিয়মে অঙ্ক করেছেন তারা একটু হিসাব করে দেখেন যে
50 টাকার মধ্যে যদি 20 টাকা গাপ হয় তাহলে 100 টাকায় কত পার্সেন্ট চুরি হচ্ছে? সুতরাং আপনারা যারা আগে থেকে 10% বলেন তারা এখন হিসাবটা শুধরে নেন ভাই। মানে কি বলবো আর কি, এটা মানে বাটপারি চুরির তো একটা সীমা থাকা উচিত, তাই না? জুলাই জাদুঘর একটা ভালো জিনিস, পবিত্র জিনিস, সুন্দর জিনিস বানানো হয়েছে জুলাইয়ের আন্দোলনের জন্য। সেটাতে বানানোর সময় একটা চুরি করেছে, সেটা ঠিক আছে, সেটা ক্রিয়েটিভ কাজের চুরি, তো আমি আগে অ্যাপ্রুভ করে দিলাম। লোকজন ঢুকছে ওইটা থেকে চুরি করবে, সেটাও ঠিক আছে, কিন্তু একেবারে প্রথম দিন থেকে চুরি করে ফেলাটা একটু বেশি হয়ে গেল না? তো এই চোরদের কাছে পড়েছে দেশ আর কি। এর মধ্যে আমি দেখলাম যে সাদেক হোসেন কোকার সন্তান আমাদের ইশরাক সাহেব দাবি করেছেন যে জুলাইয়ের যারা মারা গিয়েছিলেন তাদের কবর বাধাই করার জন্য 2 লাখ টাকা করে দেওয়া হয়েছিল, ওই টাকাটাও গায়েব হয়ে গিয়েছে। আমি বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করি, যারা জুলাইতে মারা গিয়েছেন তাদের কারো কবর একটু খুঁড়ে ফেলাটা তো মানে হয় না, একটু স্ক্যান করে যদি কোনোভাবে দেখতে পারে। যে আমার ধারণা এদের অনেকের কঙ্কাল পর্যন্ত নিয়ে মেডিকেলে বিক্রি করে দিয়েছে। এই হচ্ছে গিয়ে এই বাটপারদের কবলে এই মুহূর্তে বাংলাদেশ আছে আর কি, দীর্ঘদিন ধরে আছে। তো এই যখন অবস্থা, তখন আমি ভাবলাম যে জুলাই জাদুঘরটা যেরকম একটা সুন্দর হয়েছে, একইভাবে আমাদের এখন একটা জুলাই চিড়িয়াখানা করা উচিত। জুলাই চিড়িয়াখানা করে এই যে চিড়িয়াগুলো মুক্ত হয়েছে 24 5 আগস্টের পরে, বিভিন্ন কিসিমের চিড়িয়া, এই চিড়িয়াগুলোকে এখন আসলে একটা খাঁচা বন্ধ করা হোক না হোক, মানে একটা চিড়িয়াখানা রাখা উচিত। এদেরকে আমরা টিকিট কেটে গিয়ে দেখবো। এদেরকে যদি আমরা টিকিট কেটে দিয়ে না দেখি তাহলে জিনিসটার মজা থাকে না। এর চেয়ে বড় কথা হচ্ছে দেশকে এখন একটা সিস্টেম এবং শান্তিতে যদি নিয়ে যেতে হয়, একটু থিতু করতে হয়, তাহলে এই যে জুলাই, মানে আপনারা তো বলবেন জুলাই জঙ্গি, ওইভাবে বলা ঠিক না, কিন্তু এই যে তথাকথিত জুলাইয়ের লোকজন যেগুলা মানে কবর বাঁধায় টাকাটা পর্যন্ত খেয়ে ফেলতেছে, জাদুঘর একটা বানাইছে তাদের জন্য, তাদের আন্দোলন, বিপ্লব, তাদের ইতিহাস বর্ণনা করার জন্য, ওইটা প্রথম দিন থেকে টাকা খাওয়া শুরু করেছে। দুঃখ লাগে বেচারা রাষ্ট্রপতির জন্য। বেচারা রাষ্ট্রপতি প্রথম যখন রাষ্ট্রপতি হয়েছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন, একটা ইংরেজি বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছিলেন। কারণ হচ্ছে জুলাই উপলক্ষে তারা একটা অনুষ্ঠান করেছেন এবং এখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। বেচারা রাষ্ট্রদূতরা পালিয়ে গিয়ে যান বাঁচাইছেন। মানে এমন প্রোগ্রাম। আপনারা জানেন যে কূটনৈতিক নিয়ম এবং শিষ্টাচার হচ্ছে, যদি কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান থাকেন, তিনি যতক্ষণ বক্তৃতা দিবেন না, একজন রাষ্ট্রদূত ওই দেশের ওইখানে উঠে যেতে পারেন না। মানে এটা একটা বেয়াদবি। কিন্তু আমাদের বেচারা রাষ্ট্রপতি ইংরেজিতে একটা বক্তৃতা লিখে নিয়ে গেছেন, উনি নিজে বলেছেন। কিন্তু এখানে যারা বিদেশি বসা ছিল, আমি মনে মনে চিন্তা করছিলাম যে ইংরেজিতেই ভাষণ দেবো, বিদেশিরা দেখুক 16 বছর আমরা কিভাবে কাটিয়েছি, কিন্তু তারা তো চলেই গিয়েছে। সেই বক্তৃতা দেওয়ার আগে এই রাষ্ট্রদূতেরা যান নিয়ে পালিয়ে গিয়েছেন, এটা আবার ভিডিও আছে। দেশের এই হচ্ছে কি অবস্থা। দেশের এই যে তামাশা শুরু হয়েছে, যে দেশে আপনি একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতির বক্তৃতা শোনার আগে রাষ্ট্রদূতটা পালিয়ে যেতে হচ্ছে, যান নিয়ে পালিয়ে যেতে হচ্ছে, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয়। এবং এখানে শেষ না, আপনারা অনেকেই জানেন যে পাকিস্তানের রাষ্ট্রদূতের বাসায় রহস্যজনক অগ্নিকাণ্ড হয়েছে এবং তিনি আইসিইউতে ছিলেন, তার স্ত্রী আইসিইউতে ছিলেন, আমরা শুনলাম। কিন্তু এই খবরটা কিন্তু ধামাচাপা ছিল। 13-14 ঘন্টা পর থেকে মিডিয়া এটা গুজগুজ ফিসফিস হওয়া শুরু হয়েছে। আমরা জানি না এটা কি সাধারণ দুর্ঘটনা ছিল নাকি অন্য কিছু। কেন এই খবর ধামাচাপা দেওয়া হচ্ছে? কিছু রাষ্ট্রদূত দৌড়ে পারলে বাঁচতে পারলো, বেচারা কেন বের হতে পারলেন না? এবং পাকিস্তানের ব্যাপারে আমরা জানি তারা একটু জঙ্গি ভালোবাসেন, সুতরাং তাদের কোনো ভাই বন্ধু এখানে আছেন কিনা না, বা অনেকে বলে থাকেন যে একসময় অনেকে পালিয়ে নাকি ওই হাইকমিশনে আশ্রয় নিয়ে থাকতেন, তাদেরকে ওই কোনো দুর্ঘটনা ঘটালেন কিনা না, এটা কিন্তু তদন্তের বিষয়। বাংলাদেশের আয়েসে যদি বেচারা রাষ্ট্রদূতরা বেঘুরে কোনো আক্রমণের শিকার হন, প্রাণহানির শিকার হন বা কোনো ক্ষতির মধ্যে পড়েন, এটা দেখার দায়িত্ব কিন্তু বাংলাদেশি নাগরিক হিসাবে শুধু সরকারের না, আমাদের সকলেরই। এবং আমরা চাই যে এই সময় যে রাষ্ট্রদূতরা আছেন তারা দৌড়ে হোক, পালিয়ে হোক, যেভাবেই হোক, প্রাণ রক্ষা করে যাতে চলতে পারেন। কারণ হচ্ছে কূটনীতি একটা ইম্পর্টেন্ট জিনিস। আর এই কূটনীতি যে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটার জন্য আপনারা দেখবেন যে এই চিড়িয়াখানায় আমি আরেক কিছু লোকজন রাখতে চাই, যেটা হচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার ভাষণ দিল্লিতে, মানে উনি প্রেস মিট করার পরে খুব রেগে মেগে ডান্ডা করে দেবো ঠান্ডা মোডে একটা কিছু লিখেছে আর কি। মানে এটা ইংরেজিতে যখন লিখেছে, ভালোই লিখেছে, মানে ইংরেজিতে লেখা নিশ্চয়ই এটা ভালো কিছু লিখেছে। তো তারা একটা প্রতিবাদ লিপি দিয়েছে, খুব ভালো, খুবই শক্ত প্রতিবাদ লিপি দিয়েছে। আমি তাদের সাথে একমত আছি। ভারতের দাঁত ভাঙা জবাব আমরা এইভাবে দিতে চাই। মুশকিলটা হলো সেটা তারা 9 বার এডিট করেছে। মানে সরকারের এই লেভেলের, মানে আমরা আগে যেটা বুঝতাম, মানে আমরা যখন ছাত্র ছিলাম, আমার মনে আছে যে আমার বাবা বলতেন যে যারা খুব ভালো ছাত্র তারা ফরেন সার্ভিসে যায়, যারা খুব ইংরেজি জানে তারা ফরেন সার্ভিসে যায়, তোমরা একটু ভালো করে ইংরেজি শিখো, ফরেন সার্ভিসে যেতে পারবে। তো আমার ধারণা ছিল অন্যখানে যাই অবস্থা, ফরেন সার্ভিসে যারা আছেন, পররাষ্ট্র যারা দেখছেন, তারা ইংরেজি জানেন। এবং এখন যারা পররাষ্ট্র সামলান, একজন হচ্ছেন রজার রহমান খলিল হিসাবে, খলিল সাহেবকে আপনারা ছিলেন, উনি দীর্ঘদিন আমেরিকা থেকে গিয়েছেন। এবং তার সাথে আছেন আমাদের দেশি ভাই একজন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে প্রতিমন্ত্রী মর্যাদা আছেন, তিনি গেছেন আবার আমাদের লন্ডন থেকে, সিলেটি ভাই। তো এই দুজনই তাহলে তো ইংরেজি জানার কথা। এবং তাদের নিচে তো আছেন খুব ভালো ভালো ফরেন সার্ভিস ক্যাডাররা, কিন্তু 9 বার ফেসবুকের একটা পোস্টে এডিট করতে হয়েছে তাদেরকে। আমি সরকারকে অনুরোধ করবো, আপনারা চ্যাট জিপিটি বলে একটা জিনিস আছে, এইটা দিয়ে ইংরেজি লেখা চেষ্টা করুন।
এটা দিয়ে করেন। আপনারা যদি হান্নান মাসুদ মার্কা ইংরেজি লিখেন এবং 9 বার এডিট করেন, এটা দেখতে ভালো দেখেন। ক্লড বলে একটা নতুন এআই এসেছে, এরা নাকি খুব ভালো ইংরেজি পারে, মানে যারা ইংরেজি আমি বেশি একটু লিখতে চান তারা নাকি ক্লডের মধ্যে দিয়ে স্ক্রিপ্ট লেখেন। আপনারা ক্লডও ট্রাই করতে পারেন। এগুলো সাধারণত ফ্রি হওয়ার কথা বা খুব অল্প টাকা দিয়ে আপনারা পারবেন। কিন্তু এই নিজেদের অযোগ্যতা অদক্ষতাটাকে দয়া করে বাইরের দেশেরগুলোর সামনে একটু দেখিয়েন না। এবং ভারতের বিরুদ্ধে আপনারা যে এরকম একটা জোশালো বিবৃতি দিলেন, আন্দোলন মানে শক্তিশালী অবস্থান নিলেন, আমরা একটু জোশ পাইলাম। কিন্তু পরের দিনই আমরা শুনলাম আপনারা আবার ভারতের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছেন, পাইপলাইন দিয়ে আপনাদেরকে গ্যাস, তেল, পানি, বিদ্যুৎ বন্ধ না, ওইটা তো অনুসারে ওই কি পেঁয়াজও না কিছু একটা ডিজেল আনার জন্য পরের দিন। মানে একটু লজ্জা শরম তো থাকা উচিত। মাঝখানে একটু শুক্রবার শনিবার গ্যাপ দেন, দিয়া রোববার সোমবারে গিয়ে চান। আগের দিন এত বড় কথা বলার পরে পরের দিন আপনারা গিয়া হাজিরা দিয়ে এই যে এইভাবে ডিজেল চাচ্ছেন, বাংলাদেশি হিসাবে আমার তো নিজেরই একটু লজ্জা লাগছে আর কি। এখন এই যখন অবস্থা, প্রিয় দর্শক, আমার কাছে মনে হয় এই টোটাল কিসিমটাকে নিয়ে আমাদের আসলে একটা জাদুঘর তো না, চিড়িয়াখানা, কারণ এগুলো তো লাইভ জিনিসপত্র, নাহলে আপনি বুঝবেন না। যেমন ধরুন সেদিনের ঘটনা আমি বলি, আমি হঠাৎ করে শুনলাম যে একজন আমার বন্ধু বললো, আমরা এক জায়গায় আড্ডা মারছিলাম, এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তো ছাত্রদলকে শিবিরে পিটাচ্ছে। তখন বেগম রোকেয়ার নামে এখনো বিশ্ববিদ্যালয় আছে? ইউনুস না বেগম রোকেয়া নাম শুনলেই বা মহিলাদের নাম শুনলেই খুব বিরক্ত হইতো, তুই শিওর এটা বেগম রোকেয়ার নামে আছে? হ্যাঁ আছে রংপুরে। এবং শিবির খুব ভালোভাবে ছাত্রদলকে পেটাচ্ছে, তাদের নেতা টেতা এসে আসছে এবং এটা নিয়ে তারা খুব উল্লাস করছে। আচ্ছা ঠিক আছে, ভাই মারামারি হইতে পারে। পরের দিন করতেছে যে এই শুনছো, জগন্নাথে ছাত্রদল আবার শিবিরে পিটাচ্ছে। একটু পরে শুনি আলিয়া মাদ্রাসা কে যেন কারে পিটাচ্ছে, মানে ব্যাপক তারিখ। তারপর শুনি তিতুমির কলেজ থেকে একটা দৌড় দিছে। এমন কে কারে দৌড়াচ্ছে বলে না, শিবির নিজেই টি শার্ট করে দৌড়াচ্ছে। এই হচ্ছে অবস্থা। ক্যাম্পাসগুলোতে কে কারে পিটাচ্ছে কেউ কিছু জানে না। এর মধ্যে একজন আবার আমার বললো, ভাই শিবিরের কারবার দেখছেন, অপ্রাপ্তবয়স্ক ছোট ছোট বাচ্চাদের হাতে ডান্ডা ধরে দিচ্ছে। তা বললাম কি করবা, ইদানিং তো তাদের এইসব কারবারই আমরা শুনতেছি, হোটেলেও শুনলাম, হলেও শুনলাম, এই ডান্ডা ধরে দিল বাচ্চাদের, ছোট ছোট এই যে শিশু নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াতে হবে আমাদেরকে। বলো আরে না ওই ডান্ডা ওই যেটা ভাবছে ওইটা না, মানে শিশুদের হাতে সত্যিকারের লাঠি ধরিয়ে দিয়েছে এবং তারা মারামারি করছে। তো এই হচ্ছে এই মারামারি। আর একটা মারামারি দেখলাম, এটা জুলাই যোদ্ধা নাম দিয়ে, ওইটা আগে ময়মনসিংহে ছিল, ময়মনসিংহ থেকে নাকি তাড়ানি খেয়ে এখানে এসে আরেক জুলাই যোদ্ধা নতুন ধারার শান্তা বলে একজন আছেন, ওনারে গিয়ে একজন নারী ওনাকে চড় মেরে দিয়েছে। তো এরা ভাবছে এটা এখন ইউনুসের যুগে সাধারণত নারীদেরকে গালি দেওয়া, মারা, এগুলা বৈধ একটা ব্যাপার ছিল। তো ওই মহিলা আবার পরের দিন আবার এর দেখলাম পিঠায় শুয়ে ফেলাইছে রাস্তার মধ্যে। তো শুয়েছে ভালো কথা, কিন্তু ওই মহিলা নিজে আহত হচ্ছে। আবার তুই বাবা সরকারি হসপিটালে গেছে, সরকারি হসপিটালে গেছে, এ আবার তার সন্ত্রাসীদেরকে নিয়ে গিয়ে আবার এদেরকে মারছে। এবং অবভিয়াসলি শেষ পর্যন্ত উদ্ধারকারী জাহাজ হামজা এই তারেক রহমানের পুলিশ এসে ওই মহিলাকে ধরে নিয়ে গেছে, গিয়ে এখন গ্রেফতার আছে। প্রিয় দর্শক, ফান যতই করে না কেন, বাস্তবতা হচ্ছে বাংলাদেশের অবস্থা এখন এইরকমই একটা বিশৃঙ্খল বিশ্রী অবস্থা আছে। তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ আপনারা কে কি পান না পান জানি না। আমরা যারা প্রবাসী আছি, আমরা যেহেতু ভালো পাই, আপনাদের এই ব্যথা, এই কষ্টটা আমরা ফেসবুকে স্ক্রল করে দেখা ছাড়া এর বাইরে বুঝতে পারবো না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে জঙ্গিপনা, এই যে উন্মাদনা, এই যে অযোগ্যতা, এই যে অদক্ষতা, এই যে একটা ইংরেজি প্রেস রিলিজ 9 বার কারেক্ট করা, এই যে রাষ্ট্রদূতদের পালিয়ে যাওয়ার অবস্থা, এইভাবে একটা দেশ চলতে পারে না। এবং এইভাবে একটা দেশ চলতে পারে না বলে এই যে সো কোল্ড জুলাই নিয়ে টানাটানি, ও এখন তো আবার জুলাইয়ের মেটিকুলাস না, এখন আরেকটা কি একটা বাড়িছে, তারেক রহমান নিজে হয়ে গেছে জুলাইয়ের ঘোষক, সম্ভবত জুলাইয়ের ঘোষক হয়েছেন তারেক রহমান। এখন উল্টা দিকে আবার জামাতের আছেন নাহিদ ইসলাম। এই যে একটা তাণ্ডব চলছে, এই তাণ্ডবটা সুখে শান্তিতে থাকি দেখতে মজা লাগে, কিন্তু আসলে সুখে শান্তিতে আমরা কেউ নাই। আমি এই বিদ্যুৎ এইগুলোর কথার বাইরেও যেটা বলতে চাচ্ছি, আপনারা দেখবেন যে লেখাপড়ার অবস্থা খুব খারাপ। দেখলাম মাত্র একটা শিশুরা মিলে হেড স্যারের মোটরসাইকেল পুড়িয়ে দিচ্ছে। তারপরে ধরেন আমি ডেইলি স্টারে গত পরশু দিন একটা খবর দেখলাম, এর আগের দিন সম্ভবত, বাংলাদেশে শুধু আশুলিয়া গাজীপুর বেল্টে যে পরিমাণ কারখানা বন্ধ হয়েছে গত 2 বছরে, 1.5 লক্ষ শ্রমিক বেকার হয়েছেন। 1.5 লক্ষ, মানে 168টা না 70টা কারখানার একটা হিসাব দিয়েছে ডেইলি স্টার। এবং সেটা যদি সত্যি হয়ে থাকে, 1000 করে যদি আমরা একটা, মানে ওই ফ্যাক্টরিগুলো অনেক বড় হয়, 3-4 হাজার শ্রমিক থাকে, আমি গড়ে 1000 করে ধরলে 1.5 লক্ষ শ্রমিকের ওইখানের মধ্যে চাকরি নাই, এরা চাকরি পাচ্ছে না, এরা গ্রামে ফিরে যাচ্ছে। এই যে কর্মসংস্থানের অভাব তৈরি হচ্ছে, এটা সমাজে একটা বিরাট অশান্তি অস্থিরতা তৈরি করবে। কেন তৈরি করবে? কারণ হচ্ছে মানুষ তো বেকার, মানুষকে তো তার পরিবারকে খাইয়ে পুড়িয়ে বাঁচতে হবে। এরা যখন কাজ পাবে না, শুধু এদের কথা বলছে না, মানে যে কোনো মানুষ যখন কাজ পাবে না, তখন বিভিন্ন ধরনের অপরাধ বাড়তে থাকবে, অশান্তি বাড়তে থাকবে সমাজে। এগুলো অ্যাড্রেস করা দরকার। এগুলো অ্যাড্রেস না করে আপনারা যেভাবে এই তামাশার মধ্যে দিয়ে দেশটাকে নিয়ে যাচ্ছেন, তামাশার মধ্যে আছেন, এই তামাশা এখন একটা গুছিয়ে একটা জায়গায় নিয়ে আসেন। আমরা দেখলাম যে জুলাই জাদুঘর যেটা করা হয়েছে, এটা খুব সম্ভবত 43 থেকে 45 বিঘা জায়গার উপরে করা হয়েছে। আমি অনুরোধ করব সরকার এরকম আরেকটা জুলাই চিড়িয়াখানা করেন। এবং এই যে ডিস্টার্বিং এলিমেন্ট সমাজে যারা আছে, ডিস্টার্বিং যেগুলা, এই যে জুলাই নাম করে যে কোনো জিনিস, আমি একটা ভিডিও দেখলাম, রিক্সা চুরি করছে, মারতে গেছে, আমি জুলাই যোদ্ধা। তো এইগুলাকে, তারপরে ধরুন কবরের টাকা খেয়ে ফেলতেছে, জুলাই জাদুঘরের টিকিটের টাকা খেয়ে ফেলতেছে, এই যে লেভেলের খাওয়াই লোকজন, এগুলোর এক জায়গায় রাখেন, সরকারি পয়সা খাওয়ান।
সরকারি পয়সা খাওয়ান, আমরা টিকিট দিয়ে দেখতে যাবো, আবার আপনারা ওইখানেও কিন্তু ইনকাম করতে পারবেন। 50 টাকার টিকিট 30 টাকা নেন, 30 টাকার টিকিট দিয়ে 50 টাকা নেন, উই ডোন্ট মাইন্ড। কিন্তু প্লিজ দেশটাকে একটু গুছিয়ে সিস্টেমেটিক হতে চালানোর চেষ্টা করেন। যদি সেটা না করেন, রাজনীতিতে আপনাদের কি হবে, পরিণতি হবে, এটা নিয়ে আমরা সাধারণ মানুষ খুব একটা ভাবি না। কিন্তু দেশটা খারাপ হওয়ার সাথে সাথে আমরা সাধারণ মানুষ, আমরা যারা দেশে আছেন, যারা পরিবার পরিজন নিয়ে চলতে হয়, সমাজ নিয়ে চলতে হয়, বেঁচে থাকতে হয়, আছেন যারা প্রতিদিন পরিবার সকালে পরিজন নিয়ে উঠে চলতে হয়, সমাজ নিয়ে চলতে কিভাবে হয়, যাবে সেটা নিয়ে বেঁচে ভাবতে হয়। থাকতে হয়।